অডি গাড়িটি তীব্র গতিতে ড্রাইভ করে হাসপাতালের পার্কিংয়ে এসে থামালো সাদ। গাড়ির ইগনিশন বন্ধ করে সে স্টিয়ারিং হুইলে মাথা হেলিয়ে দিল। দুপুরবেলা ফালাকের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেওয়ার মুহূর্তটা সাদের মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। সাদ আয়নায় নিজের মুখের দিকে তাকালো। তার চিরচেনা গম্ভীর নির্দয় চোখের চাহনি আজ কোথায় যেন এক তীব্র দুর্বলতা ভেসে উঠেছে। হোয়াট দ্য হেল হ্যাভ ইউ ডান সাদ? সে দাঁতে দাঁত চেপে নিজেকে ধিক্কার দিল। একজন নামজাদা সার্জন হিসেবে কোনো পরিস্থিতিতে নিজের উপর নিয়ন্ত্রণ হারানো সাদের স্বভাব নয়, অথচ ফালাক নামের ওই অতি সাধারণ মেয়েটি তার মাথার ভেতর ঢুকে তার সমস্ত যুক্তিবোধ, অহংকার আর শৃঙ্খলাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। সাদ নিজেকে স্বাভাবিক করার জন্য দ্রুত গাড়ি থেকে নেমে নিজ চেম্বারের দিকে হাঁটা দিল। ফালাক রান্নাঘরের কাউন্টারে দাঁড়িয়ে একটা ছুরি দিয়ে আপেল কাটছিল। মনোযোগ সামান্য সরে যেতে অসাবধানতাবশত ছুরির ধারালো ফলাটা আপেল পার হয়ে ফালাকের বাম হাতের তর্জনীতে লেগে গেল। আহ! সামান্য হাত কেটে গিয়ে তাজা রক্ত বেরিয়ে আসতে ফালাক শিশিয়ে উঠে আঙুলটা চেপে ধরল। ফালাকের অস্ফুট যন্ত্রণাকাতর শব্দ সাদের কানে পৌঁছাতে সাদ সোজা দীর্ঘ কদমে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সাদ এগিয়ে এসে ফালাকের রক্তাক্ত আঙুলটা নিজের হাতে মুঠোয় নিল। একটু দেখে কাজ করা যায় না? সবসময় এত অন্যমনস্ক কেন থাকো? সাদ ফালাককে বেসিনের কাছে নিয়ে গিয়ে ক্ষতের ওপর ঠান্ডা পানি ঢালল। তারপর সোজা ড্রয়িং রুমের ক্যাবিনেট থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এলো। ফালাক কিছু বলার আগে সাদ খুব শুকনো ও নিখুঁত হাতে অ্যান্টিসেপটিক দিয়ে জায়গাটা মুছে দিল। তারপর একটা ছোট ব্র্যান্ড এইড বের করে ফালাকের কাটা আঙুলে সুন্দর করে পেঁচিয়ে দিল। কাজ শেষ হতেই সাদ ধীর কণ্ঠে বলল, সরে দাঁড়াও। ফালাক অবাক হয়ে সাদের দিকে তাকালো। সাদ ফালাকের হাত থেকে ছুরিটা নিজের হাতে নিল। সে ফালাককে কিছুটা পেছনে সরিয়ে দিয়ে নিজে কাটিং বোর্ডের সামনে গিয়ে দাঁড়ালো। ফালাক মন্ত্রমুগ্ধর মতো একপাশে দাঁড়িয়ে সাদকে দেখতে লাগলো। সাদ আপেলটা কাটিং বোর্ডে রাখলো। তারপর অত্যন্ত নিখুঁত ও দ্রুত গতিতে ছুরি চালাতে লাগলো। সাদের প্রতিটি কোপ এত সোজাসুজি পরিপাটি যে আপেলের টুকরোগুলো একদম সমান মাপে পড়তে লাগলো। ফল কাটা যে কত শৈল্পিক ব্যাপার তা সাদকে না দেখলে ফালাক বিশ্বাসই করতে পারত না। ফালাক এক দৃষ্টিতে সাদের হাত আর তার তীক্ষ্ণ সুপুরুষ মুখের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, একটা ছেলে মানুষ এত সুন্দর করে ফল কাটতে পারে, এত নিখুঁত আর রুচিশীল হতে পারে কোনো পুরুষ? সাদের শরীর থেকে আসা ঘ্রাণ ফালাকের বুকের ভেতর ভালো লাগার তোলপাড় সৃষ্টি করলো। সাদের মুখে কোনো বাড়তি ভাবাবেগ নেই। নিজের কাজ শেষ করে ছুরিটা ধুয়ে পাশে রাখলো। সাদ বাটিটা ফালাকের দিকে সামনে এগিয়ে দিয়ে বলল, নাও, এরপর থেকে নিজের হাত না কেটে এসব কাজ সাবধানে করার চেষ্টা করবে। কথাটা বলেই সাদ ফালাকের দিকে আর না তাকিয়ে গম্ভীর পায়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। পরদিন সকালে ফালাক নামাজ শেষ করে অন্য রুমের জানালার পাশে এসে দাঁড়ালো। বাইরে হালকা হাওয়া বইছে, আকাশে মেঘের আনাগোনা। জানালার শিক আঁকড়ে ধরে ফালাক দ্রুত আকাশের দিকে তাকিয়ে রয়। তার নিজের জীবনটা তো কখনো এত সহজ রঙিন ছিল না। ছোটবেলায় মা যখন মারা গেলেন ফালাকের বয়স তখন খুবই কম। মা চলে যাওয়ার পর ফালাক যেন এক অসীম শূন্যতায় পড়ে গিয়েছিলেন। তবে বাবা তাকে খুব ভালোবাসতেন। প্রথম দিকে বাবা তাকে মায়ের অভাব বুঝতে দেননি, পরম আদরে আগলে রেখেছিলেন। কিন্তু সময় যত এগোতে লাগলো পরিবেশও বদলাতে শুরু করলো। ফালাকের একাকিত্ব দূর করতে এবং সংসারের তাগিদে বাবা দ্বিতীয় বিয়ে করলেন। সৎমা ঘরে আসার পর প্রথম কিছুদিন সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বাবার অকৃত্রিম আদরের জায়গাটা কেমন যেন দূরত্ব জমতে শুরু করলো। সৎ মায়ের কান পড়া আর সংসারের নানাবিধ অশান্তির মাঝে ফালাক নিজের বাবার কাছে দিনে দিনে ভর হতে লাগলো। আর সবচেয়ে বড় অন্ধকারটা নেমে এলো সেই দিন, যেদিন ফালাকের বাবাও তাকে একা ফেলে ওপারে পাড়ি জমালেন। বাবার মৃত্যুর পর ফালাকের মনে হয়েছিল তার মাথার উপরে শেষ আশ্রয়টুকু বুঝি ভেঙে চুরমার হয়ে গেল। বাবার রেখে যাওয়া যেটুকু সঞ্চয় বা সম্পত্তি ছিল সবই চলে গেল সৎ মায়ের দখলে। শুরু হলো ফালাকের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার। ডাল ভাতের সংস্থানটুকু দিতেও সৎ মা 1000 টাকা দিতেন। সবচেয়ে বড় আঘাতটা এসেছিল ফালাকের পড়াশোনার উপর। সৎ মা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন বাবার টাকা থেকে ফালাকের পড়াশোনার কোনো খরচ চালানো হবে না। পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য কত রকমের চেষ্টা যে তিনি করেছিলেন, কিন্তু ফালাক হার মানেনি। নিজের ভেতরের শিক্ষার আলোটুকু বাঁচিয়ে রাখতে সে লড়াই করে গেছে একা হাতে। ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট টিউশন পড়াতো ফালাক। সেই সামান্য কটা টাকা জমিয়ে নিজের কলেজে বেতন দিত, যাতায়াতের ভাড়া জোগাতো। নতুন বই কেনার কোনো সাধ্য ফালাকের কোনো দিন ছিল না। কলেজের সিনিয়রদের কাছ থেকে পুরনো ছেঁড়া বই চেয়ে এনে লাইব্রেরিতে বসে পড়ে শেষ করতো। সহপাঠীরা যখন নতুন জামাকাপড় আর বইপত্র নিয়ে কলেজে আসতো, ফালাক তখন একজোড়া পুরনো জামা গায়ে চাপিয়ে অন্যের দিয়ে যাওয়া পুরনো বইয়ের পাতা উল্টে নিজের ভবিষ্যৎ করার স্বপ্নে বিভোর থাকতো।
অত্যাচার আর অবহেলার বিষাক্ত দিনগুলো সহ্য করতে করতে ফালাকের মনটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। ভালোবাসা কিংবা যত্ন জিনিসটা যে কি তা সে ভুলে গিয়েছিল। তার শিখা আঁকড়ে থাকা ফালাকের আঙুলগুলো শক্ত হলো, তার চোখের কোণ বেয়ে এক বিন্দু জল গড়িয়ে পড়ল গালে। স্মৃতির পাতাগুলো আজ যেন তাকে রেহাই দিতে চাইছে না। আশেপাশের বখাটো ছেলেদের কুরুচিপূর্ণ দৃষ্টি, বাজে মন্তব্য ছিল তার নিত্যদিনের সঙ্গী। একবার তো কলেজ থেকে ফেরার পথে নির্জন গলিতে কয়েকজন লম্পট তাকে ঘিরে ধরেছিল। সেদিন যদি এলাকার বড় ভাই এসে না দাঁড়াতেন তবে হয়তো ফালাককে চরম বিভীষিকার শিকার হতে হতো। সেদিনের পর থেকে ফালাকের নাম হতো ধর্ষিতা। অভিভাবকহীন জীবনে যে কি মারাত্মক যন্ত্রণা তা ফালাকের চেয়ে ভালো আর কে জানে। তাই তো সাদের সাথে বিয়ের পর যখন সাদ তাকে অপমান করেছে, ফালাক বুক চাপা কষ্ট পেলেও সব নীরবে সহ্য করে নিয়েছে। কারণ ফালাক ভালো করেই জানতো নিজের ওই প্রত্যেক ভিটে ফিরে সৎ মা তাকে এক মুহূর্তেও শান্তিতে থাকতে দেবে না, হয়তো বাড়িতে ঢুকতেই দিবে না। ফালাক বুঝেছে সাদ কেন তাকে এত ঘৃণা করতো। সাদ ভেবেছিল ফালাক বুঝি মির্জা পরিবারের টাকার লোভেই বিয়েটা করেছে, কিন্তু আসল সত্যটা যে কী তা সাদকে বোঝানোর কোনো সুযোগই ফালাক কখনো পাচ্ছে না। ডক্টর সাদ মির্জার সাথে কথা বলতেই যে তার বুক ভয়ে ধড়ফড় করে। লোকটা সবসময় এমন ধমকে ধমকে কথা বলে যেন ফালাক কোনো বড় অপরাধী। ফালাক ছোটবেলা থেকেই খুব কোমল মনা, শান্ত আর শান্তশিষ্ট স্বভাবের। উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা, কেউ তার সাথে জোরে কথা বললেও সে ভয়ে কুঁকড়ে যায়। সেই ফালাক যখন সাদের মতো মেজাজি আর রাগী পুরুষের সামনে পড়ে তখন তার মুখের ভাষা হারিয়ে যায়। সাদের ধমক, কঠিন চাউনি ফালাকের নরম মনটাকে ক্ষতবিক্ষত করে দেয়। কিন্তু ফালাক একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সাদ তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা মেনে নিতে বাধ্য হয়েছিল। ফালাক তা খুব ভালো করেই জানে। মাঝের এই 2-1 দিনের তীব্র শারীরিক আকর্ষণ আর মোহের বশে সাদ তাকে কাছে টানছে ঠিকই, কিন্তু যে সম্পর্কে শ্রদ্ধা, বিশ্বাসের চেয়ে ভুল বোঝাবুঝি আর ধমক বেশি, সেখানে জড়িয়ে থাকা যায় না। ফালাক আর সাদের জীবনের বোঝা হয়ে থাকতে চায় না, সে সাদকে মুক্তি দিয়ে দেবে। ফালাক তার এক বিশ্বস্ত বান্ধবীকে বলে এসেছে তার জন্য যেন শহরের কোনো এক শান্ত এলাকায় একটা ছোট সাবলেট বা ব্যাচেলর ঘর ভাড়া খুঁজে দেয়, আর সাথে 3-4টে প্রাইভেট টিউশন। ফালাক নিজের পায়ে দাঁড়াবে, টিউশন পড়িয়ে নিজের খরচ নিজেই চালাবে। ফালাক নিজের গালের অশ্রু মুছে একটা দীর্ঘশ্বাস ফেলল। একজন অভিভাবকহীন শান্ত মেয়ের আত্মসম্মান রক্ষা করার জন্য এছাড়া যে তার আর কোনো পথ খোলা নেই। চলবে। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।